হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 এর অঙ্কের যে দার্জিলিং ডিস্ট্রিক্টের অঙ্কগুলো আছে, এর চারদিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি পেজ থেকে বা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। তো এখানে একদিকে আছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো। তাহলে সুদের হার 8.13%, 960 টাকা আসল, 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। তাহলে এখানে সরল সুদ বলা আছে, এখানে কোনো কিন্তু সরল সুদ বলা আছে, তাহলে I সমান PRT/100 এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এখানে আইপিআরটি কিসের মান কত দেওয়া আছে সেটা লিখতে হবে। তাহলে এখানে আই সমান, পি সমান, আর সমান এবং টি সমান, এগুলো লিখে নেব। তো প্রথমে 8.13% আছে, এটা সরল সুদের হার, এটা 8.13%, 3×24 রাখি 25 সমান 25/3%। তারপর অঙ্কটা পরপর পড়ে গেলে তারপরে আছে 960 টাকা, এটা আসল হচ্ছে 960 টাকা, 960 টাকা, আর সময় আছে 1 বছর 3 মাস। তো 1 বছরের জন্য 1, আর 3 মাসকে যদি বছরে পরিণত করি তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে এই সময় যে টি, এই টি যে সময়কে প্রকাশ করে এটা অবশ্যই বছরে লিখতে হয়, এটা কাটাকুটি করলে 1 4, তাহলে এটা 4 একে 4, 1 5, 5/4 সমান 5/4 বছর। তো সবৃদ্ধি মূল কত, অর্থাৎ সুদ আর আসল বের করতে হবে। তাহলে সুদ আসলে মিলে কত হবে সেটা বের করতে হবে। তাহলে আই সমান আমরা জানি PRT/100 সমান পি এর মান 960 ইন্টু আর এর মান 25/3 ইন্টু টি এর মান 5/4, আর নিচে হবে 100। এখন একে একটু সরল করে লিখলে এরকম পাই আমরা, 960 ইন্টু 25 ইন্টু 5, আর নিচে 100 আছে, 100 থাকবে, 3 আছে, 3 থাকবে, এবং 4 আছে, তাহলে 4 থাকবে। 25 এবং 100 কাটলে এখানে 4, 4 24 96, তাহলে এটা 24 হবে, এখানে 0। তো 4 দিয়ে কাটলে 24, 4 ছক 24 অর্থাৎ 60, 3 এবং 60 কাটলে 20, তো মোট পেলাম 20, এখানে 5, তাহলে 5 20 100, তাহলে 100 টাকা হলো সুদের পরিমাণ। অতএব সবৃদ্ধিমূল সমান আসল প্লাস সুদ সমান 1060 টাকা, অর্থাৎ 1060 টাকা। এরপরে 2 দাগে আছে, একটি অংশীদারি ব্যবসায়ী ললিতা, দীপশিখা ও সঞ্চিতার মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট 3,700 টাকা লাভ হলে সঞ্চিতার লাভ কত হবে। তাহলে আমাকে প্রথমে মূলধনের যে অনুপাত দেওয়া আছে এই অনুপাতটিকে সরল অনুপাতে প্রকাশ করতে হবে, সরল অনুপাতে পরিণত করতে হবে। তো এখানে 3 জন আছে, ললিতা, দীপশিখা ও সঞ্চিতা। ললিতা, দীপশিখা ও সঞ্চিতার মূলধনের অনুপাত সমান 1/6:1/5:1/4। তো 6, 5 এবং 4 এর লসাগু করে নিই, 2 দিয়ে 3 দুগুণ 6, 5 2 দুগুণ 4, তাহলে 3 দুগুণ 6,
6 সাথে 5 গুণ, 5 ছক 30, 30 দুগুণ 60, তাহলে এখানে 60 লসাগু হচ্ছে, তাহলে 1-এর 6-কে 60 দিয়ে গুণ, মাঝের যে পদ আছে একে 60 দিয়ে গুণ, আর যে শেষের পদটা আছে এখানেও 60 দিয়ে গুণ। কাটাকুটি করলে 4-15 60, 5-20 না 5-12 60, 6-10-কে 60, তাহলে 10:12:15, তাহলে মোট লাভ হয়েছে এখানে, মোট লাভ হয়েছে 3700 বা 3700 টাকা। তাহলে 3700 টাকা থেকে 3700 টাকা থেকে সঞ্চিতার লাভ সমান, তাহলে 3700 টাকা লিখব, ইন্টু এই 10-12-15 এর মধ্যে প্রথম ললিতা, তারপর দীপশিখা, শেষে সঞ্চিতা, তাহলে সঞ্চিতার পাটে 15 আছে, আর 3টে যোগ করে নিচে বসাবো, তাহলে 3-10-কে 30, আর 2 বেশি 32, আর 5 বেশি অর্থাৎ 37 টাকা। কাটাকুটি করলে 37 আর 37 100 হবে, 100 এবং 15 গুণ করলে 1500 টাকা। এরপর 1-এর 3, আছে কে এর মান কত হলে kx² + 2x - 3 = 0 বিগত সমীকরণের একটি বীজ 2 হবে। তাহলে এখানে এই সমীকরণে একটি বীজ 2, তো এই সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ x এর 2 দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ x এর মান 2 বসালে এর মান কিন্তু 0 হবে। তাহলে প্রদত্ত সমীকরণটি হলো kx², প্রদত্ত সমীকরণটি হলো kx² + 2x প্লাস না -3 = 0, এটা 1 নম্বর নাম দিলাম। তাহলে 1 নম্বর সমীকরণে একটি বীজ 2, একটি বীজ সমান 2, অতএব kx² + 2x - 3 = 0, x এর জায়গাগুলোতেই ফাঁকা রেখে দিয়েছি কারণ সেখানে 2 বসাবো, তো বা 2 × 2 = 4, তাহলে 4k + 2 × 2 = 4, 4 - 3 = 0, বা 4k + 4 - 3 তাহলে +1 = 0, বা 4k = -1, এখান থেকে k সমান -1/4, তাহলে k এর মান -1/4। এরপরে 4 দাগে আছে x সমান 3 + 2√2 হলে x + 1/x এর মান কত হবে। x সমান 3 + 2√2, তাহলে এখান থেকে 1/x বের করে নেব, 1/x সমান 1/3 + 2√2। এখন নিচে করণী আছে, করণী নিরসন করব, অর্থাৎ নিচ থেকে করণী সরিয়ে ফেলব, তাহলে কি করতে হবে, উপর নিচে x এই 3 - 2√2 দিয়ে গুণ করতে হবে, আর যদি তাই করা হয় তাহলে একের সাথে 3 - 2√2 গুণ হলো, আর নিচে 3 + 2√2 সাথে 3 - 2√2 গুণ করতে হবে। একে এ ভাবলে এটাকে বি ভাবলে a + b × a - b, অর্থাৎ এটা a² - b²। আমরা জানি যে a² - b² সূত্র হলো a + b × a - b, তাহলে a + b × a - b থাকলে আমরা a² - b² লিখতে পারি। এখানে a + b × a - b আছে, তাহলে a² - b² লিখলাম, যেখানে a সমান 3, b সমান 2√2, তো এখানে 3 - 2√2 হলো, আর নিচে 3 × 3 = 9 মাইনাস 2√2² অর্থাৎ 2√2 দুখানা গুণ করতে হবে, এই 2 আর 2 গুণ করলে 2 × 2 = 4, √2 গুণ করলে রুট উঠে যাবে 2, তাহলে এটা হলো 8, তাহলে এখানে 8 সমান 3 - 2√2/1
3 মাইনাস 2 রুট 2, তাহলে 3 মাইনাস 2 রুট 2 হলো। এখন আমাকে বের করতে হবে এক্স প্লাস 1 বাই এক্স, এক্স প্লাস 1 বাই এক্স সমান এক্স এর মান বসাবো আর এখানে প্লাস দিয়ে 1 বাই এক্স এর মান বসাবো। এক্স এর মান 3 প্লাস 2 রুট 2 আর 1 বাই এক্স এর মান 3 মাইনাস 2 রুট 2। তো এখানে হলো 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 প্লাস এ মাইনাস মাইনাস 2 রুট 2, তাহলে প্লাস 2 রুট 2 মাইনাস 2 রুট 2 পরপর কেটে দিলাম, তাহলে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 6। তো 5-এর দাগে আছে ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবি সমান 3 পিবি, আর হলে পি কিউ ইজ টু বিসি অনুপাতটি কত হবে? তো এখানে প্রথমে ছবিটা এঁকে নিই। একটা এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ত্রিভুজ আঁকা যাবে। আমি একটা বিষমবাহু ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি। এখানে পি ও কিউ দুটো বিন্দু নিতে হবে, কিন্তু নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এবি সমান যদি 3 পিবি হয়, অর্থাৎ পি এরকম একটা জায়গাতে আছে আর বিসি এর সমান্তরাল হবে এটা, এখানে কিউ। আর এখানে বলা আছে কি এবি সমান 3 পিবি। আর বের করতে হবে, এখানে বের করতে হবে পি কিউ ইজ টু বিসি, পি কিউ আর বিসি এর অনুপাত বের করতে হবে। তো আমরা কাজ করি, আমরা যদি এপি আর এবি এর অনুপাত বের করতে পারি, এপি এবং এবি, তাহলে সেই অনুপাত কিন্তু এই পিকিউ আর বিসির সাথে সমান হবে। কারণ এখানে কারণ বলে দিই, কারণ ত্রিভুজ দুটো আছে, একটা এ পি কিউ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। তাহলে সদৃশকোণী যখন, অতএব অনুরূপ বাহুগুলি, এদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তার মানে কি? তার মানে হলো এই যে ছোট যে ত্রিভুজটা আছে এর এপি বাই বড় ত্রিভুজের এবি, ছোট ত্রিভুজের পিকিউ, বড় ত্রিভুজের বিসি। তো তাহলে কি হলো, পিকিউ বাই বিসি যেটা আমাদের বের করতে হবে, এটা সমান এপি বাই এবি এর সমান। তাহলে বা আমরা এটি ঘুরিয়ে লিখি, পিকিউ বাই বিসি সমান এপি বাই এবি। এখন এইখান থেকে আমরা এই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করি, সমান এপি অর্থাৎ এটা আর এবি অর্থাৎ পুরোটা। তাহলে এখানে এক কাজ করা যায়, এখানে আমি উল্টে লিখি, বা বিসি বাই পিকিউ সমান এবি বাই এপি। সমান এবি এর, বা এখানেও সেটা করা যেত, এপি, এখানে কি করা যেত, এপি এ থেকে পি, এটা লেখা যেত এই এবি থেকে বিপি বিয়োগ, এটা লেখা যেত কি এবি থেকে বিপি বিয়োগ করলে আমরা এপি পাচ্ছি, টোটালটা থেকে এই পার্টটুকু বিয়োগ করলে এপি পাচ্ছি। আর এবিটা এবি হিসেবেই থাক, সমান এবি অর্থাৎ এবির জায়গাতে 3 পিবি বা 3 বিপি লিখতে পারি। এটাকে কাজ করি, এটা পিবি লিখি, তাহলে এবির জায়গাতে 3 পিবি মাইনাস পিবি, আর এখানে এবি আছে, এবির জায়গাতে 3 পিবি লিখে দিই, 3 পিবি, তাহলে এটা প্রয়োজন হচ্ছে না, সমান 3 পিবি মাইনাস পিবি, তাহলে এটা হয়ে গেল 2 পিবি, আর বাই 3 পিবি, পিবি ওপর নিচে কেটে দিলাম, তাহলে এটা হবে 2/3। অতএব পিকিউ ইজ টু বিসি সমান 2:3।
এরপর 5-এর দাগ, 5-এর দাগে আছে, 5-এর দাগ হয়ে গেল। এবার 6-এর দাগ, 6-এর দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি সমান দৈর্ঘ্যের, এবি কোণ 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে বৃত্ত আঁকতে হবে। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত এবি আর সিডি যে দুটি সমান দৈর্ঘ্যের, এটা আমি এবি যা এঁকেছি আর এটা সিডি যা আঁকবো। এখানে এই যে হচ্ছে সিডি, এবি ও সিডি। আমি ইচ্ছা করে একটু বাকি আঁকলাম, কারণ সমান্তরাল করে আঁকা যেত। সমান্তরাল আঁকলে যে রেজাল্ট আসবে, এভাবে বাকি আঁকলেও একই রেজাল্ট আসবে। এওবি 60 ডিগ্রি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এওবি এটা 60 ডিগ্রি বলা আছে, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমাদের ছবিটা ঠিকঠাক হলো না, ছবিটা আমি এখানে আরেকটা আঁকছি। এই ছবি দিয়েও প্রমাণ করা যাবে, কিন্তু যেভাবে বলা আছে সেরকম করতে গেলে ছবিটা এইভাবে আঁকতে হবে। এটা 60 ডিগ্রি, খানিকটা হয়েছে, এটা 60 ডিগ্রি এবি, এটা ও, এটা সিডি। এখন এবি 60 ডিগ্রি বলা আছে, সিডি সমান 6 সেন্টিমিটার, সিডি এটা সমান 6 সেন্টিমিটার বলা আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাকে ওএ বের করতে হবে, ওএ বা ওবি যে কোনো একটা বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে সিডি যখন 6 সেন্টিমিটার, তাহলে এখানে আমরা বলতে পারি যে এবি সমান 6 সেন্টিমিটার, কেন কি এটা সমান সিডি, সেই জন্যে। তাহলে এবিটা 6 সেন্টিমিটার পেলাম। এখন এই ত্রিভুজটা নিই, এ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর, এই ত্রিভুজটার এই বাহু আর এই বাহু পরপর সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু পরপর সমান, ও এ সমান ওবি, তাহলে সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই বাহু দুটি যখন সমান, ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হবে, অতএব এই কোণটার নাম ও এ বি আর এই কোণটার নাম ও বি এ। কোণ এ না ও এ বি সমান কোণ ও বি এ। তাহলে এই কোণ দুটো সমান, ত্রিভুজের তিনটি কোণের মান যোগফল 180 ডিগ্রি হয়, তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, থাকে 120 ডিগ্রি। 120 ডিগ্রি দুই ভাগে ভাগ, তাহলে সমান 180 ডিগ্রি, তার থেকে প্রথম বিয়োগ করছি 60 ডিগ্রি, সেটাকে দুই ভাগে ভাগ করছি, তাহলে 120 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ যখন, তখন ও এ, ও বি আর এ বি সবাই সমান দৈর্ঘ্যের হবে, অর্থাৎ প্রত্যেকে 6 সেন্টিমিটার করে হবে। অতএব ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বলা হচ্ছে, তাহলে অতএব ও এ সমান ও বি সমান এ বি, আর এ বি সমান তো সিডি, আর সিডি সমান 6 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাসার্ধ, বৃত্তটির ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট আছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 2a একক হলে ত্রিভুজটির সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের প্রতিটি দৈর্ঘ্য কত হবে। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এর সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য পরপর সমান। তো ত্রিভুজটা আমি এখানে এঁকে ফেলি, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। এখানে এ বি সি, এই কোণটা সমকোণ, অতিভুজ বলা আছে 2a, এর অতিভুজ 2a একক। এখন আমাকে বের করতে হবে এবি, আর তাহলে এবি সমান বের করতে হবে, বিসি সমান বের করতে হবে, এসি সমান 2a একক দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে এই এবি আর বিসি সমান
এবি সমান বিসি, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতিভুজ 2a হোল স্কোয়ার দিলাম, লম্ব এবি ভূমি এবি এরা পরপর সমান, তাহলে এবি বিসি পরপর সমান, তো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারটাকে এবি স্কোয়ার লিখতে পারি কারণ এবি বিসি পরপর সমান, এটা হলো 2ab স্কোয়ার। তাহলে পেলাম 2ab স্কোয়ার সমান এটা 2 দুগুণ 4 a স্কোয়ার, বা ab স্কোয়ার সমান 4a স্কোয়ার, আর 2টা নিচে আসবে তাহলে 2 দিকে দিলে 2 হচ্ছে, তাহলে 2a স্কোয়ার হচ্ছে। ab স্কোয়ার সমান যদি 2a স্কোয়ার হয় তাহলে ab সমান হবে √2a স্কোয়ার। এখন a স্কোয়ারের বর্গমূল a, √2, 2 এর বর্গমূল করা যাবে না, তাহলে ওটা a√2। অতএব সমকোণ সংলগ্ন বাহু দুটির প্রতিটির দৈর্ঘ্য a√2 একক। 4/8 tan 19 ডিগ্রি সমান x/y হলে cot 71 ডিগ্রি এর মান কত হবে? এটা অত্যন্ত সোজা। tan 19 ডিগ্রি সমান x/y। এখন 19 ডিগ্রি জায়গাতে এটাকে 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি লেখা যায়, কারণ 90 ডিগ্রি থেকে 71 ডিগ্রি বিয়োগ করলে 19 ডিগ্রি হয়, সমান x/y। আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান cot থিটা হয় আমরা জানি। তো এখানে tan 90 ডিগ্রি মাইনাস 71 ডিগ্রি এটা সমান cot 71 ডিগ্রি লেখা যায়, সমান x/y। তাহলে cot 71 ডিগ্রি মান x/y। আর cos থিটা সমান 2√3, আর sin থিটা সমান 2√3, আর cos থিটা সমান 2√3, আর sin থিটা সমান 2√3, আর এবং থিটা এর মান নির্ণয় করো। তো এক কাজ করা যাক, যে মানগুলো আছে তাহলে এই মানটাকে এই মান দিয়ে ভাগ করে নিই প্রথমে, তাহলে sin বাই cos এটা tan হয়ে যাবে, আর sin থিটা বাই আর cos থিটা। এখানে আর sin থিটা 2√3, আর cos থিটা 2√3, আর কেটে দিলাম, 2√3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি sin থিটা বাই cos থিটা, এটা হলো tan থিটা সমান 1, আর tan থিটা 1 হলে আমরা জানি tan 45 ডিগ্রিতেও 1 হয়, তাহলে অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে একটা মান বেরোলো। এখন আর এর মান বের করতে হবে। তো এখানে আর sin থিটা স্কোয়ার করলাম প্লাস আর cos থিটা তার স্কোয়ার করলাম। আমরা এটা লিখছি এই কারণে, কারণ আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা সমান 1 হয়। তাহলে এই sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এখান থেকে পাবো, আর সেটা মাথায় রেখে আমরা এটা লিখলাম, সমান এর মান আর sin থিটার মান 2√3, আর cos থিটার মান 2√3। তাহলে পেলাম আর স্কোয়ার sin স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার cos স্কোয়ার থিটা এটা সমান 2 দুগুণ 4, আর √3 স্কোয়ার করলে 3, 3 4 12 প্লাস 12, আর স্কোয়ার কমন নিলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা
থাকবে, আর স্কয়ার কমন নিয়েছি, সমান 24। তাহলে এর মান 1 আমরা একটু আগে পেলাম, তো আর স্কয়ার ইন্টু 1 সমান 24, বা আর সমান 24-এর বর্গমূল। তাহলে 24-এর বর্গমূল করলে 2 2 2 3, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24। তাহলে এখান থেকে একটা দুটো যদি ইউজ একটা দুই বাইরে আসবে, 3 দুগুণ 6, অর্থাৎ এটা সমান 2√6। 2√6। দশে আছে কোনো চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে আয়তনের কি পরিবর্তন হবে নির্ণয় করো। উচ্চতা দ্বিগুণ করেছে, না ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে আর উচ্চতা অর্ধেক করা হয়েছে। তো চোঙের ব্যাসার্ধ উচ্চতা কোনোটি জানা নেই, আমরা এখানে ধরে নেব যে চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক। মনে করি চোঙটির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক, অতএব আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। এরপরে ব্যাসার্ধ, এখানে বলা আছে কি ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করলে আয়তন হবে বা আয়তন হয় সমান পাই আর স্কয়ার এইচ। আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি কারণ কি আর এর মান এখন আর আর নেই, দ্বিগুণ হয়েছে, তাহলে 2r। এইচ এর মান এখন আর এইচ নেই, এটা হয়েছে h/2 ঘন একক, সমান এখানে 2 দুগুণ 4 আর নিচে 2, 4/2 ইন্টু পাই আর স্কয়ার এইচ, কেটে দিলাম 2 আর 4, তাহলে সমান 2 পাই আর স্কয়ার এইচ। তাহলে এখানে সমান 2 ইন্টু পাই আর স্কয়ার এইচ প্রথমকার আয়তন ছিল, 2 ইন্টু প্রাথমিক আয়তন, অতএব আয়তন দ্বিগুণ হবে। এরপরে 11 দাগ, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো। তাহলে অঙ্কটা আর ধরে করা যায়, ব্যাসার্ধ আবার 100 ধরেও করা যায়, তো 100 ধরে করবো, তাহলে হিসেবে সুবিধা হবে। মনে করি গোলকটির ব্যাসার্ধ সমান 100 একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক, সমান তাহলে 100 স্কয়ার করলে একের পিঠে 4টে শূন্য, তার সাথে 4 গুণ, তাহলে 4-এর পিঠে 4টে শূন্য পাই বর্গ একক। এখন 50% বাড়ানো হয়েছে এর ব্যাসার্ধ, 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হয় সমান 100 ছিল, তাহলে এটা 50 বেড়েছে, তো 150 একক, ও বক্রতলের ক্ষেত্রফল হয় সমান
4 পাই, এখানে 100 জায়গাতে এবার 150 স্কোয়ার বর্গ একক, 15 15 225, তাহলে 4 পাই ইন্টু 225 দুটো শূন্য বর্গ একক, 2 2 5 দুটো শূন্য, তাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 0 0 4 0 0, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 2 8 রেখে 9, তাহলে এটা হয়ে গেল 90,000 পাই বর্গ একক। তো এখানে প্রশ্ন ছিল বক্ষতলের ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি পাবে কত, তাহলে শতকরা বৃদ্ধি এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির সূত্র বৃদ্ধি ইন্টু 100%, আর নিচে হবে প্রাথমিক মান বা প্রাথমিক আয়তন বলতে পারতাম, এই প্রাথমিক বক্ষতলের ক্ষেত্রফল বলতে পারতাম। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, পরে হয়েছে 9000 পাই আর আগে ছিল 4000 পাই ইন্টু 100, আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ 4000 পাই, 40,000 পাই, 90,000 পাই মাইনাস 40,000 পাই ইন্টু 100, আর নিচে হবে 40,000 পাই এত পার্সেন্ট, সমান 90,000 থেকে 40,000 বিয়োগ করলে আমরা পাচ্ছি 50,000 পাই, নিচে আসছে 40,000 পাই ইন্টু 100, পাই পাই কেটে দিলাম, এখানে কেটে 5 আর এখানে 5, 100 এবং 120, এই 100 এবং 4 এবং 100 কাটলে 4 25 এবং 100, 5 এবং 25 গুণ করতে হবে, তাহলে 125%। অধক্রমে সাজানো এই সংখ্যাগুলো দেওয়া আছে, তথ্যের মধ্যমা 32 হলে x এর মান কত হবে, তাহলে মধ্যমা অধক্রমে সাজানো আছে, সুতরাং এটা অসুবিধা নেই, আমরা এটাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে আগে, অর্থাৎ এই দিক দিয়ে পরপর শুরু করতে হবে। আমরা সাজিয়ে খাতায় লিখতে পারি বা এখান থেকেও ধরে নিতে পারি, তবে কি আমরা খাতায় লিখব। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে প্রথমে আছে 11 12 2x minus 8 2x plus 10 35 42 আর 50, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে এখানে 7খানা সংখ্যা আছে, লিখব এখানে n সমান 7, আর এটি বিজোড় সংখ্যা হলে মধ্যমা নির্ণয়ের অন্য সূত্র হয়, বিজোড় সংখ্যা, এটি বিজোড় সংখ্যা, অতএব n plus 1/2 এটা বের করতে হবে, সমান 7 plus 1/2 সমান 8/2 সমান 4, অতএব 4 যখন বেরোলো তাহলে মধ্যমা সমান হবে চতুর্থ পদ, মধ্যম সমান চতুর্থ পদ সমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, অর্থাৎ 2x plus 10 এটা, আর এর মান 32 বলা আছে প্রশ্নে, এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে 2x সমান 32 minus 10, তাহলে এটা হলো 22, 2x সমান 22 পাচ্ছি, তাহলে x সমান 22 আর 2 নিচে আসবে, তাহলে 11 2 22 সমান 11, তাহলে x এর মান 11। আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে বা আমার পেজটি ফলো করবে। ধন্যবাদ।